আমি এবার যে প্রশ্নটি আপনি দিয়ে শুরু করেছিলেন এবং অবশ্যই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান একজন বিদগ্ধজন প্রফেসর কলিমুল্লাহ তিনি যথার্থই বলেছেন। আসলে অনেকগুলো সন্দেহ ও অনেকগুলো কারণেই ঘটেছে এবং সেই সন্দেহ আমরা যারা সন্দেহ করি তারা কিন্তু দায়ী না। সন্দেহের কারণ যারা ঘটাচ্ছেন যদি দায় থাকে সেটা তাদের। এ কারণে যেটা আমাদের সিনিয়র প্রফেসর কলিমুল্লাহ কারেক্টলি অ্যাড্রেস করেছেন যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটা ভাষণে বললেন যে ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হতে পারে। হতে পারে। অর্থাৎ এই হতে পারার শব্দটাই সম্ভবত রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারেননি। কথাও না আশ্বস্ত হওয়ার। কারণ একটি নির্দিষ্ট রোড ম্যাপ এত লং ডিস্টেন্সে যেহেতু তারিখ ঘোষিত হচ্ছে ১ বৎসর বা ১.৫ বৎসর। তো বোধহয় একটা রোড ম্যাপ এভাবে দেওয়া যেত যে ২০২৫ সালের এত সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইলেকশন কমিশন আলোচনা শুরু করবেন। এই সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হতে পারে। আরপিও সংশোধনের বিষয়গুলো এর সাথে রিলেটেড আছে। সীমানা নির্ধারণের বিষয়গুলো আছে। এই প্রত্যেকটা বিষয়ে যদি কিছু নির্দিষ্ট ইস্যু আমাদের সামনে আসতো, তাহলে রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি হিসাবে যেমন করে আশ্বস্ত হতে পারতেন, তেমনি করে এটা তো সত্য। একটা ভোট অনুষ্ঠানের কথা শুধু বলছেন কেন? ভোট দানের একটা তাড়নাও তো নাগরিক হিসেবে আমাদের মধ্যে আছে। আমরা তো এই অভিযোগটি অত্যন্ত নির্দিষ্টভাবে করছি এবং আমাদের অভিযোগের বিশ্বাসযোগ্যতা আছে যে একটা জেনারেশন বড় হয়ে উঠছে যারা ভোট নামক বিষয়টির সঙ্গে এখনো পরিচিত হয়নি। আমি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা অনুষ্ঠানে সেখানে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি ৩ টা মেজর পলিটিক্যাল পার্টির অংশগ্রহণকারী ছিলেন। সেখানে অবজারভার হিসেবে আমাদের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এবং তৎকালীন সময়ে ছাত্রলীগের তরুণ বন্ধুরাও ছিল। আমি সেই অনুষ্ঠানটা ১ম এই বলা হয়েছিল আক্রমণ করে বক্তব্য করবেন না। তো আক্রমণ না করেই আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই ভোট নামক জিনিসটির সঙ্গে বাংলাদেশের তরুণদের কোনো পরিচয় নাই। আমি এখানে ছাত্রলীগের ছেলেদেরকেই প্রশ্ন করতে চাই, তোমরা সকলে কি বিগত ৩ টি বা ২ টি নির্বাচনে ভোট দিতে পেরেছো কিনা অথবা ভোট দিয়েছো কিনা? এই প্রশ্নটির উত্তর কিন্তু আমি ছাত্রলীগের ছেলেদের কাছ থেকেও ইতিবাচক পাইনি। তারাও মুখ চাওয়াচাই করেছে, হাসাহাসি করেছে এবং তারা রেসপন্স করেনি। যার অর্থ দাঁড়ায় ছাত্রলীগের ছেলেরাও ভোট দানে অংশগ্রহণ করেনি কিংবা করার সুযোগ পায়নি অথবা করার প্রয়োজন হয়নি। এই যে একটা সময় গেল, একটা তরুণ প্রজন্ম অনেকেই বলেন শতকরা ৪০-৫০ ভাগ তরুণ ছেলেরা যারা এখন পর্যন্ত ছেলেমেয়েরা ভোট দিতে পারেনি। ফলে ভোটের একটা তাড়না নাগরিক হিসেবে আমাদের যে আছে এটা তো অবাস্তব নয়। এমনকি যারা আমরা এই মধ্যবয়সী কিংবা বয়সের কারণে জীবনের শেষ প্রান্তে পৌঁছেছেন, তারাও অনেকগুলো নির্বাচনে এখন পর্যন্ত ভোট দিতে পারেনি, ভোট দেওয়ার সুযোগ পায়নি অথবা সিচুয়েশনটা এমন ছিল ভোট দেওয়ার প্রয়োজন মনে করিনি। এই ভোট দেওয়ার তাড়না তো নাগরিকদের মধ্যে আছে। রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা করার জন্যই তো রাজনৈতিক দলগুলো গঠিত হয়। রাজনৈতিক দল তো ধর্মসেবা, সমাজসেবা কিংবা কোনো চ্যারিটির জন্য না। তারা তো তাদের নীতি আদর্শ জনগণের সামনে দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। এই পরিকল্পনাতেই তারা তাদের রাজনৈতিক কার্যক্রম এগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকেন। ফলে এই যে একটা কথা আকারে ইঙ্গিতে প্রকাশ্যে অনেকটা কটাক্ষ করে বলা হয় যে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো ব্যস্ত হয়ে গেছে। এবং বিশেষ করে মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির দিকে আঙুল তুলে যেমন সরকারের কোনো প্রতিনিধি, সরকারের রিপ্রেজেন্ট করেন এমন ব্যক্তি গোষ্ঠীবর্গ এবং এছাড়া প্রতিদ্বন্দ্বী আরো ২-১টি রাজনৈতিক দল তারা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন এমন একটা কথা বলার চেষ্টা করেন। তো এই কথাটা অভিযোগ আকারে বলার প্রয়োজন হচ্ছে কেন? বিএনপি মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে তারা মনে করে জনগণের আস্থা তাদের প্রতি আছে। একটা ভোটের মাধ্যমে তারা সেই আস্থাটার রিফ্লেকশন দেখাতে চায় অথবা দেখতে চায়। তাহলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহী হবেন। এইটাই তো স্বাভাবিক। সেইটা
বিগত দিনে যে সরকারটিকে আমরা পরিত্যক্ত বলছি, যে সরকারটি পতন হওয়ার কারণে বাংলাদেশের গণতন্ত্রের ডানা মেলতে শুরু করেছে গণতন্ত্র, সেই সরকারের সময় ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব গ্রহণের জন্য জনগণের ম্যান্ডেটের কোনো প্রয়োজন তারা অনুভব করেননি। কিন্তু আজকে যারা রাজনৈতিক দল হিসাবে স্টেক হোল্ডার, বিএনপি বলুন বা অন্যান্য রাজনৈতিক দল বলুন, তারা কি কেউ ওই প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেছেন, কোনো পরিকল্পনা করেছেন, অথবা সেরকম কোনো সন্দেহ করার কোনো কারণ কি আছে? নিশ্চয়ই সেটা নাই। এখন তো নির্বাচনের মধ্য দিয়েই তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে চান। এটি তাদের ন্যায্য দাবি। এটি বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী যারা ভোট দিয়ে একটা নিজেদের সরকার চায়। ভোটদানের শোনেন, বিগত সরকারের রাষ্ট্র পরিচালনার সঙ্গে ভবিষ্যতে যারা নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় আসবেন, তাদেরকে এক কাতারে এক পাল্লায় তুলে দেওয়াটা একটা, আমি মনে করি, বদ মস্তিষ্ক প্রসূত কথাবার্তা। কারণ আপনার কেউ বিনা ভোটে তো আর ক্ষমতায় যেতে চায় না। আপনি ধরুন রাজনৈতিক দল একটি, যে সেটি বিএনপি হোক, যেকোনো রাজনৈতিক দল হোক, জনগণের ভোটের মাধ্যমে দিয়ে ক্ষমতা আসলেন। ব্যবস্থা এটা তো নিশ্চিত করার জন্যই আমাদের এত রক্ত দেওয়া, যে ৫ বৎসর পরে যদি বিদ্যমান রাজনৈতিক দল যেটি সরকারে আছে সেটি ভালো কাজ করে, জনগণের আস্থা ধরে রাখতে পারে, আবারও তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। অথবা তারা যদি জন আস্থা, জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হন, অন্য আরেকটি অপশন জনগণ বেছে নেবে। এই প্রক্রিয়াটা অব্যাহত থাকলে সেটি রাজনৈতিক দলের জন্য একটা চাবুকের মতো কাজ করে। ওই অপশনটাই রাজনৈতিক দলকে শুদ্ধ পথে পরিচালিত করতে বাধ্য করে। কারণ জনগণের কাছে আপনি যখন লায়াবেল হবেন, তখন আপনাকে শুদ্ধতার সঙ্গে রাজনীতি করতে হবে। অশুদ্ধ এবং অপতৎপরতা চললে সেখানে আপনাকে সাংগঠনিক আইনগত ব্যবস্থা নিয়ে সেটাকে দমন করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে আমাদের ঢোকা দরকার, যার কারণেই নির্বাচনটা দরকার। এবং নির্বাচন নিয়ে এটাকে যদি কেউ বলেন এত তাড়িত কেন হচ্ছেন, এটা অন্যায় বলা। অবশ্যই রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে তাড়িত হবেন। রাজনৈতিক দলগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ নেবেন। তারা তাদের নীতি আদর্শ বাস্তবায়ন করে জনগণের আস্থা সৃষ্টির জন্য তারা অবশ্যই চেষ্টা করবেন। এখন আমাদের যেটা, এই যে কমিশনগুলো গঠিত হয়েছে, তাদের রিপোর্ট দেওয়ার সময় ছিল ডিসেম্বর ৩১। তারা কয়েকটি কমিশন ইতিমধ্যে সময় বৃদ্ধি করে তাদের জন্য প্রজ্ঞাপন জারি হয়েছে। কিন্তু কতগুলো অস্বচ্ছতা রয়েছে। আপনি দীর্ঘদিন ধরে যারা লড়াই করছেন, যারা অনেক বড় করে বলেন যে নির্বাচনের হলফনামা জনসম্মুখে প্রচার করতে হবে, যারা অনেক বড় করে বলেন তথ্য গোপন রাখা চলবে না, তাদের কাছে আজকে সংস্কারের অনেকেরই কাছেই দায়িত্ব। তারা রাজনৈতিক দলগুলোর সাথে কোন বৈঠক করে তাদের কাছে জনগণকে জানিয়ে প্রস্তাবনা কেন নিলেন না? রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা যদি ভুল হয়, গোষ্ঠী স্বার্থের সমর্থনে হয়, জনগণ সেটা দেখবে। আবার রাজনৈতিক দলগুলো যদি প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে তাদেরকে লায়াবেল করা হয়, তারা জনগণের আশা আকাঙ্ক্ষা চিন্তা করেই তারা প্রস্তাবনা দিবেন। এই প্রক্রিয়াটিও স্বচ্ছ এবং সকলের জন্য উন্মুক্ত হওয়া বাঞ্ছনীয় ছিল বলে আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে, পর্যবেক্ষক হিসাবে আমি এটা অ্যাড্রেস করতে চাই। কারণ এই যে লুকোছাপা, অর্থাৎ আপনারা কিছু নিজেদের মতো করে প্রেসক্রাইব করলেন। আপনারা যারা এই সংস্কার কমিশনের দায়িত্বে আছেন, নিঃসন্দেহে আপনারা বিজ্ঞ, বিদগ্ধজন। আপনাদের একাডেমিক ক্যারিয়ার নিয়ে কোনো সংকট নাই। কিন্তু আপনাদের একটা ঘাটতি যেটা আছে সেটি বোধহয় আপনাদের মাথায় রাখা প্রয়োজন, যে আপনারা কিন্তু জনগণের সঙ্গে, একদম রিমোট জনগণের সঙ্গে আপনারা কাজ করার অভিজ্ঞতাটা কিন্তু আপনাদের সীমিত, যেটি রাজনৈতিক দলের অনেক বেশি উন্মুক্ত। এবং মনে রাখা দরকার, এই সরকারটিকে অনেকে এনজিও সরকারও বলছেন। এই অভিযোগগুলো আসতো না যদি আপনাদের কাজের স্বচ্ছতা থাকতো, জনগণের সঙ্গে আপনাদের কাজের সম্পৃক্ততা থাকতো। আমি অন্তত প্রফেসর ইউনূস যে সরকারের মাথায় আছেন, সেই সরকারের প্রতি কোনো অনাস্থা জ্ঞাপন করতে চাই না একজন নাগরিক হিসাবে। কারণ প্রফেসর ইউনূস ব্যক্তিগতভাবে তার যে বিশ্বব্যাপী সম্মাদন, সেটি নিশ্চয়ই আমাদের জন্য ক্যাপিটাল।
হতে পারে। আর 5ই আগস্টের মাথায় একজন মানুষ দরকার ছিল যাকে জাতিগতভাবে সকল স্টেক হোল্ডাররাই যাকে রিসিভ করতাম। ফলে ডক্টর ইউনূসের পরে আস্থা পলিটিক্যাল পার্টিগুলো রাখছেন। নিত্য তারা একথা বলছেন যে আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এবং এই সরকারকে সমর্থন করে সরকার জনপ্রত্যাশা পূরণ করতে পারে এমন সব কাজে আমরা সহযোগিতা করতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত নির্দিষ্ট করেই বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিন তার রাজনৈতিক দলের সঙ্গে নানা ধরনের সমাবেশ এবং বক্তৃতা বিবৃতিতে তিনি দলকে এমন কোনো লাগাম ছেড়ে দেননি যে দলের নেতৃবৃন্দ সরকারের বিপক্ষে উন্মুক্ত পদ্ধতিতে সমালোচনা করেন, এমনটা হয়নি। খুব নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এই রাজনৈতিক কথাবার্তা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি বলছেন। এমনকি আমি এ প্রসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও সমালোচনা করার কোনো সুযোগ পাচ্ছি না। তারাও এখন পর্যন্ত এমন অ্যাক্ট প্লে করেননি যেটি নিয়ে সরকার অস্বস্তিতে পড়তে পারে। কিন্তু একথা আজকে বলতে দ্বিধাবোধ করছি না যে সরকারের কিছু কার্যক্রমে, কিছু উপদেষ্টাদের কথাবার্তায় এবং সরকারের সাথে রিলেটেড সরকারের বাইরের কিছু লোকের কিছুটা উল্লঙ্ঘন বলা যায়। বিশেষ করে আমাদের তরুণ বন্ধুরা যাদের 2 জন প্রতিনিধি সরকারে আছে, তারা কিছুটা সরকারি পৃষ্ঠপোষকতা নিয়েও কিন্তু সারা দেশে সবার সরি ইয়েস দিস ইজ রাইট 3 জন, এবং তাদেরই বন্ধুরা সহযোগীরা রাষ্ট্রের এক ধরনের সহযোগিতা একর্থে পৃষ্ঠপোষকতা নিয়ে সারা দেশে সমাবেশ করছেন, প্রকারান্তরে রাজনীতি করছেন, যেটি বোধহয় বৈষম্য সৃষ্টি করে এবং তাদের বক্তব্য কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বিপক্ষে যাচ্ছে। তারা বয়সে অভিজ্ঞতায় কম, এই কথা বলার সুযোগ কিন্তু তারা করে দিচ্ছেন এবং এটি কিন্তু অবশ্যই আনফেয়ার যে তারা সরকারি সুযোগ পৃষ্ঠপোষকতা পাচ্ছেন, নিচ্ছেন, তাদের প্রতিনিধি সরকারে আছে, তারা রাজনৈতিক বক্তব্য রাখছেন এবং অন্য রাজনৈতিক দলের বিপক্ষেও তারা কথা বলছেন। এমনকি বিগত পতিত স্বৈর সরকারের সাথে তুলনা করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে লেবেল লাগিয়ে দিচ্ছেন যে মুদ্রার এপিঠ ওপিঠ, এই ধরনের কথাও প্রকারান্তরে এই তরুণ বন্ধুরা বলছেন এবং তারা বিভিন্ন জায়গায় সমাবেশে যাচ্ছেন, সেখানে তারা রাষ্ট্রীয় প্রোটোকলও খানিকটা পাচ্ছেন। এ সমস্ত বিষয় কিন্তু বৈষম্য এবং লেভেল প্লেইং ফিল্ড যে শব্দটি আমরা দীর্ঘদিন ধরে যেটার জন্য সোচ্চার ছিলাম, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের বৈষম্য তৈরি করছে। আমি এই পর্যায়ে আমার কথা শেষ করছি। স্যার তারিকুল ইসলাম স্যার, আপনার কাছে আসলে আমাদের প্রশ্নটা একটু স্যার, আমরা আসলে আপনার ছাত্র হিসাবে মাফ করে দিয়ে, আমাদের আসলে এই টাইপের প্রশ্ন করা উচিত না। প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্ন একটু ভিন্ন আকারের হয়। স্যার, আপনার বিএনপি আমাদের প্রবাসীদের জন্য, প্রবাসীদের ভোট অধিকার নিয়ে কেন কথা বলছে না? প্রবাসীদের যেই দেখেন, প্রবাসী আমার দরকার নাই, আমার কোনো অধিকার আমি চাচ্ছি না। যারা বাইরে থাকে, যারা মনে করেন সৌদি আরব অথবা এসব দিকে থাকে, তাদের কাজ করে স্যার মাথার ব্রেন এমন রোদ স্যার, মাথার ব্রেন টকবক টকবক করে গলে, এই অবস্থায় তারা কাজ করে। তারা মনে করেন 35 বছর কাজ করার পরে সে যখন দেশে যায়, তখন স্যার তাকে আবার লেবার দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। কেন এই বিষয়ে আপনাদের কোনো ব্যবস্থা নাই? আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন স্যার, যে বিএনপি আসলে কাকে বিরোধী দল হিসেবে দেখতে চাচ্ছে? মানে আপনার রাজনীতিতে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকতে হয়, কে বিরোধী দল? আপনার এই প্রশ্নটি তো বিগত সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে সেরকম হয়ে গেল প্রায়। যেমন শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান থাকবেন, অর্থাৎ সরকার গঠন করবে শেখ হাসিনা। শেখ হাসিনাই নির্ধারণ করবেন বিরোধী দল কে হবে, শেখ হাসিনাই নির্ধারণ করবেন বিরোধী দলের কাকে কাকে এমপি বানানো হবে। এই যে 2024 সালের 7ই জানুয়ারি একটা নির্বাচন হলো, আপনাদের সকলেরই স্মরণ আছে যে সেখানে জাতীয় পার্টির মহাসচিবের প্রশ্ন যখন আসলো মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জে, শেখ হাসিনা প্রকাশ্যে
তিনি ভার্চুয়াল জনসভায় বক্তৃতা করে বলছেন যে এই শেষবারের মতো আমরা এই আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিলাম। অর্থাৎ এইভাবে এমপি নির্বাচন করানো হতো, এইভাবেই বিরোধী দল নির্ধারিত হতো। এমনকি রওশন এরশাদ যখন বিরোধী দলের নেত্রী, তিনি পার্লামেন্টে বক্তৃতায় বলেছিলেন যে মাননীয় নেত্রী, আপনি মানে নির্ধারণ করে দেন যে বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা কি হবে। আমি দুঃখিত। তা আপনার প্রশ্নটা তো সেরকম হয়ে গেল যে বিএনপি কাকে বিরোধী দল হিসেবে চাচ্ছে। এটা তো মানে এই প্রশ্ন না, বিএনপি সরকারি দল হচ্ছে এটা আপনাকে কে বললো? বিএনপি তো চাচ্ছে একটি ফেয়ার ইলেকশন। বিএনপির হয়তো কনফিডেন্স আছে যে নির্বাচন সুষ্ঠু, স্বাভাবিক এবং জনগণের অংশগ্রহণমূলক হলে বিএনপি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে। এটা বিএনপির উইল, বিএনপির হোপ, বিএনপির কনফিডেন্স। কিন্তু বিএনপি তো নিজে সরকারি দল নিজেকে নির্ধারণ করতে পারছেন না বিফোর ইলেকশন। এবং সেই বিএনপি কি করে এই মত পোষণ করবেন যে বিএনপি অমুক বিরোধী দল হলে ভালো হয়? নির্বাচন মানে হচ্ছে একটা অনিশ্চয়তা, নির্বাচন মানে হচ্ছে একটা চ্যালেঞ্জ, নির্বাচন মানে হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনা, তাহলে না সেটা নির্বাচন। এবং সেই ধরনের নির্বাচন পাওয়ার জন্যই কিন্তু বিগত 15 বছরে আমাদের লড়াই। শুধু আমাদের না, এই লড়াইটা আমরা যারা রাজনৈতিক দলের কর্মী তারা করেছি তা কিন্তু না, নানাভাবে নানা মানুষ এই লড়াই এর পক্ষে সমর্থন করতে যেয়ে তারা সাফার করেছেন। আমি জানি না মেজর ইমরান চাকুরিতে আছেন কিনা, অনুমান করছি তিনি নাই। তার চাকুরিতে না থাকাটা স্বাভাবিক কিনা সেটাও আমি জানি না, কিন্তু নিশ্চয়ই ইমরান সাহেবের অনেক বন্ধুরা তারা ভিন্ন ধরনের মত পোষণ করতে পারেন। এটা সত্য হতে পারে, সত্য নাও হতে পারে। এ কারণে তারা চাকুরিতে এগোতে পারেননি যতটা তাদের এগোনোর সুযোগ ছিল। এরকম তো নানা শ্রেণী গোষ্ঠীর মানুষ সমর্থন করা অথবা সমর্থন না করতে চাওয়ার কারণে তারা ডিপ্রাইভ হয়েছে। একটা রাষ্ট্রের কিছু সংখ্যালঘিষ্ঠ মানুষ যারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ছকের মধ্যে ছিলেন, তারা ছাড়া বাংলাদেশের প্রতিটি নাগরিক কোনো না কোনো ভাবে হেনস্থার শিকার হয়েছেন, অধিকার বঞ্চনার শিকার হয়েছেন। আমরা সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা এই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করেছি। ছাত্ররা জীবন দিয়েছে, তরুণরা জীবন দিয়েছে। আপনি এই কথাগুলো আমরা বারবার সামনে আনতে চাই যাতে আমরা বিস্মৃত না হই। আজকেও আমার চোখে সেই ভিডিওটি পড়লো যে একজন আহত সরকার বিরোধী আন্দোলনে যুক্ত একজন তরুণকে আরেকজন তরুণ, সম্ভবত তার বন্ধুই হবেন, তিনি তাকে আহত বন্ধুটিকে টেনে নিয়ে যাচ্ছেন। সে অবস্থায় একেবারে মানে খেলার ছলে পুলিশ অফিসার গুলি করছেন এবং এক পর্যায়ে যিনি উদ্ধারকারী বন্ধু তাকেও গুলি করলেন। এই যে মানে পরিস্থিতিটা, মানে কল্পনা করলে বিবেক সম্পন্ন মানুষের গায়ের লোম নিশ্চয়ই খাড়া হয়ে যাবে। বাচ্চাদেরকে কিভাবে ধানের বস্তা যেভাবে গাড়িতে তোলে সেভাবে তুলে আগুন দিয়ে ডিস্ট্রয় করে দেওয়া হলো, এটা বলতে গেলেও তো মানে নিজের মাথাটা নিজের অজান্তেই নড়ে যায়। তো সেই পরিস্থিতি থেকে উত্তরণ কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ধরেন আমাদের সংবিধানের পরতে পরতে নানা অধিকারের কথা জনগণের লেখা আছে। একটি সুলিখিত সংবিধানের মালিক ছিলাম আমরা। সেই সংবিধানে এই যে পরতে পরতে যে অধিকারগুলোর কথা লেখা ছিল, এই অধিকারগুলো আমরা সবটা জানিও না সাধারণ নাগরিকরা, অধিকার পাওয়া তো দূরের কথা। একটা অধিকার বাংলাদেশের মানুষ অ্যাবিল করতেন এবং সেটা ফেস্টিভ্যাল মোডে। বাংলাদেশে নির্বাচন কিন্তু একটা উৎসবের ব্যাপার ছিল। নির্বাচন মানে আয়োজন, নির্বাচন মানে নির্ঘুম রাত, নির্বাচন মানে একটা হই হই রই রই ব্যাপার। গ্রামে গঞ্জে মানে রাত আর দিনের পার্থক্য বোঝা যেত না। এরকম একটা ফেস্টিভ্যাল মোডে মানুষ স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, এই বাংলাদেশের মানুষ এটা উৎসবের মতো। এবং এই একটি অধিকারই দৃশ্যমান যেটি মানুষ প্রয়োগ করতে পারতো, তাও 5 বৎসরে একবার। একটা সময় গেছে
যে সময় আমাদের এই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল। এখন আমরা মনে করি যে এই যেমন বিএনপি ৩১ দফা রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা দিয়েছেন, এটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে একটি যুক্তিসঙ্গত সময়ে একটি যথেষ্ট প্রয়োজনীয় প্রস্তাবনা। এরপরে ধরেন অন্য একটি রাজনৈতিক দল আছে যারা তারা দাবি করছেন যে তারা সৎ লোকের শাসন চান, তারা ন্যায় বিচার ভিত্তিক সমাজ চান, তারা ইসলামিক কাঠামোতে রাষ্ট্র পরিচালনা করতে চান। ওকে, তারাও জনগণের সামনে যাচ্ছেন। আপনার যেহেতু আওয়ামী লীগের এখনো রেজিস্ট্রেশন আছে, তাদের মার্কা নৌকা আছে, তারা কোন ফরম্যাটে এই আওয়ামী লীগকে রাখবেন বা থাকবেন এটা এখনো আমরা নিশ্চিত নই। নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট কথা বলেন না, তারাও আমাদের মতো করে বলছেন যে এটা রাজনৈতিক দল ঐক্যমতের বিষয়। সরকার থেকেও এই বিষয়ে বলা হয়নি, এমনকি কোন রাজনৈতিক দলই আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, বড় রাজনৈতিক দলের কথা বলছি, এ কথাটি বলেননি। হ্যাঁ, কোন কোন বেশ প্রয়োজনীয় রাজনৈতিক নেতা যারা শাউট করতে পারেন, যাদের ব্যক্তি গ্লামার আছে, তারা কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে, যেমন মেজর ইমরান বললেন। আমি মনে করি এটা মেজর ইমরানের দীর্ঘদিনের ক্ষোভ দ্রোহের একটা প্রতিক্রিয়া, যে আওয়ামী লীগকে 3 টার্ম নির্বাচন থেকে বাইরে রাখতে হবে। কিন্তু ধরেন যখন রাজনৈতিক প্রক্রিয়াটা শুরু হবে, নিঃসন্দেহে আমরা যেভাবে বিগত দিনে দেখেছি, অনুমান করতে পারি, অথবা সেটাই ন্যায়সঙ্গত, যে নির্বাচন কমিশন একটা পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ করবেন। কামিং ইলেকশন, আরপিও, নানা বিষয়ে তারা হয়তো মত বিনিময় করবেন। সেখানে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আমন্ত্রণ পাবেন। নিবন্ধন যদি থাকে সেই বৈঠক, সেই আলোচনার কোন একটা পর্যায়ে আওয়ামী লীগকেও হয়তো নির্বাচন কমিশন আমন্ত্রণ করবেন। সেক্ষেত্রে আওয়ামী লীগ যারা পলাতক আছেন, যারা দেশ থেকে বের হয়ে গেছেন, যারা দাগী, তারা হয়তো এই প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। দাগ ছাড়া কিছু লোক যদি পাওয়া যায়, তারা যদি আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন এবং তারা যদি আলোচনায় অংশগ্রহণ করেন, তো একজন মানুষকে যদি বিনা অপরাধে, তো আপনি তাকে কোনো শাস্তি দিতে পারবেন না। যদিও আমরা এটা বলতে পারি যে আওয়ামী লীগে অপরাধ বিযুক্ত মানুষের সংখ্যা, এটা একটা প্রশ্ন, যে অপরাধের বাইরে ছিলেন অথচ আওয়ামী লীগ করেন, এরকম মানুষ পাওয়া কঠিন। আরো একটি জিনিস আছে, আমরা যেমন বলতেই পারি যে আপনি আওয়ামী লীগ করতেই পারেন, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সেটিকে আপনি সমর্থন করতেই পারেন। এমনকি ইন্টারনেট সেবা ব্যাহত ছিল বলে 5 তারিখ পর্যন্ত, আজ আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত আপনি আওয়ামী লীগ করতে পারেন। 5 তারিখের পরে যখন আপনি দেখলেন যে আপনার বাচ্চাদের মতো বাচ্চাদেরকে ধানের বস্তার মতো করে গাড়িতে উঠায় পোড়ায় দেওয়া হচ্ছে, 5 তারিখের পরে আপনি যখন দেখলেন যে মা বসে আছে, ছেলে ফিরে আসবে, ছেলে লাশ হয়ে বাড়ি ফিরেছে, এই যে নানা হাজার হাজার মায়ের আহাজারি, বোনের কান্না, পিতার বাষ্পরুদ্ধ কণ্ঠ, এরপরে যদি আপনি বিবেকবান হন, আপনার দেহ নামক খাঁচাটা যদি মনুষ্য বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে আপনি আওয়ামী লীগ করতে পারেন কিনা, আর আওয়ামী লীগ করলে আপনি মনুষ্য প্রাণী উপযুক্ত কিনা, এই প্রশ্ন তো আমরা বিবেকবান মানুষরা করতেই পারি। ফলে আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকার নৈতিকতা হারিয়েছেন, কিন্তু আইনগত অধিকার হারাননি। ফলে নির্বাচনটা কিভাবে হবে, নির্বাচনে জনগণ কোন দলকে সমর্থন করে রাষ্ট্র পরিচালনার মতো মেজরিটি ম্যান্ডেট দিবেন, কোন দলকে তারপরে বিরোধী দল হিসেবে নির্বাচিত করার জন্য উপযুক্ত মনে করবেন, এটি নির্বাচনী, যদি সংসদীয় গণতন্ত্রের কথাই বলেন, তাহলে নির্বাচনে আসনের ভিত্তিতে এটা নির্ধারিত হবে। এটি বিএনপি চয়েস করার কিছু নাই। আর বিএনপি চয়েস করে বিরোধী দল বানাবেন, অথবা বিএনপি ক্ষমতায় আসবেনই এমন মনোজাগতিক বৈকল্য, এটার বিরুদ্ধেই তো আমরা বিগত দিনে রাজনীতি করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। ধন্যবাদ। স্যার তরিকুল স্যার আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, এবং আপনার শেষ বক্তব্য যদি করেন বলেন। আমাদের শেষ প্রশ্ন হচ্ছে, স্যার সত্যি কথা বলতে আমি একজনের নামই বলে দিই আপনাদের, যেহেতু তাকে আমি অনেকবার আমার মিডিয়াতে হাইলাইট করছি,
শামা ওবায়েদ, সে ইন্টারন্যাশনাল পলিটিক্সে শূন্য। সে যদি চ্যালেঞ্জ করতে চায়, আমি অনলাইনে চ্যালেঞ্জ করে গেলাম, সে ইন্টারন্যাশনাল পলিটিক্সে জাস্ট একটা দিক শূন্য, কিচ্ছু বোঝে না, সে চ্যালেঞ্জ করছে। স্যার আপনারে আমরা বারবার বলছি, একে আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্সে, যে সময় শেখ হাসিনা সরকার ছিল, আমি অনলাইনে, কলিমুল্লাহ স্যারও ছিলেন মনে হয় সেই অনুষ্ঠানে, অনলাইনে বারবার বলছি একে সরান, শেখ হাসিনাকে আমরা ফেলে দেব, কিন্তু তাকে সরাবে না। কি এমন আছে আপনাদের পারিবারিক ইন্টারেস্ট, একটু যদি সংক্ষেপে বলে দিতেন, কি এমন আছে? মানে নেতার ছেলেই নেতা হতে হবে, না হলে নেতা হতে পারবে না, এর থেকে কি বেরোবেন আপনারা? ধন্যবাদ। যেহেতু এই অনুষ্ঠানে শামা ওবায়েদ উপস্থিত নাই, তো তার সম্পর্কে কোনো কথা মন্তব্য এটা করাটা আমি ভদ্রোচিত বা সঙ্গত মনে করছি না, আমি দুঃখিত। আর যেটা হচ্ছে যে আসলে রাজনীতির সংস্কৃতির দৈন্যতা আমাদের মধ্যে আছে, আমরা সেখান থেকে বেরোতে চাই। এটা তো কোনো বোতাম না যে টিপ দিলেই আমরা রেডিমেড একটা সুন্দর জিনিস পেয়ে যাব। এটি অবিরত চর্চার মধ্য দিয়ে, আর এই যে শাউট গুলো হচ্ছে, এই যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে, সমাজে নানা দর্পণে নানাভাবে আমরা যে চেহারাগুলো দেখার সুযোগ পাচ্ছি, বিগত দিনে এটা থেকেই আমরা বঞ্চিত ছিলাম। এখন এই যে নানা জনের, যেটা কলিমুল্লাহ স্যার বলছিলেন রাইটলি এই অ্যাড্রেস, যে এই নানান মতগুলো প্রাসঙ্গিকভাবে উত্থাপনের একটা অবারিত খোলা দরজা, এটি হলো গণতন্ত্রের একটা দারুণ সৌন্দর্য। সেই সৌন্দর্যটা উপভোগ করা এবং সেই সৌন্দর্য চর্চা করা, এর মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। আমাদের জাতিসত্তা বিকাশের জন্য আমরা নানা সময় সুযোগ পেয়েছি, আমরা কাজে লাগাতে পারিনি। রাজনৈতিক দলগুলোর দৈন্যতা আছে, রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে সংস্কৃতির দৈন্যতা আছে, রাজনৈতিক দলের উপরি স্তরে থেকে শুরু করে নিচের স্তরে একটা ভিন্ন ধারা, যে ধারা জনপ্রত্যাশা পূরণ করতে সক্ষম নয়, এরকম একটা ধারা প্রত্যেকটি রাজনৈতিক দলেই বিদ্যমান। আর এই ব্যক্তিকেন্দ্রিক চর্চা, যেমন ওই যে আমার ভাই, আমি আপনাকে ক্রিটিসাইজ করছি না, শুধু শব্দটি উল্লেখ করছি। আপনি যেমন বললেন যে অন্ধভক্ত, এই অন্ধভক্তের জায়গাটাও বোধহয় আমাদেরকে কিছু সংকটে ফেলে। এই যে আপনিই বলছেন যে পারিবারিক রাজনীতি, উত্তরাধিকারের রাজনীতি, আপনি যখন অন্ধভক্ত হবেন তখন কিন্তু এটা চলবে, আর আপনি যখন চোখ খুলে ভক্ত হবেন তখন এটা চলার ক্ষেত্রে পরিশীলিত রূপ ধারণ করবে। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। রহিম ভাই, আপনি মনে হয় 1 মিনিট কিছু বলতে চাইছিলেন। জি ভাই, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে নেতার ছেলে নেতা হতে পারে, কোনো সমস্যা নেই, সেটার যোগ্যতা বলে। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি কলিমুল্লাহ স্যারকে, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কলিমুল্লাহ স্যারকে বলতেছি, আমি একটা ধারা দেখতেছি বাংলাদেশে। সেই ধারাটা হলো 1757 সালে যখন আমাদের স্বাধীনতা সূর্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যায়, তখন সুদূর ইউকে থেকে সেই রানী ভিক্টোরিয়া আমাদের এই ভারতীয় উপমহাদেশ শাসন করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতীয় উপমহাদেশ শাসন করত চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে। সেই চিরস্থায়ী বন্দোবস্তটা কি ছিল? জমিদারি প্রথা। আর বর্তমানে আমাদের বাংলাদেশে যদি দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা না আনা যায়, দলগুলা আমি যেভাবে বললাম সর্বক্ষেত্রে গণতান্ত্রিক ভাবে নেতা নির্বাচিত করা না যায়, আমি মনে করি আমাদের এই বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করতেছে ভারত। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির জায়গায় আছে হলো আমাদের বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, সকল রাজনৈতিক দল। আর ওই চিরস্থায়ী বন্দোবস্ত, ওই জমিদারের জায়গায় আছে হলো সকল রাজনৈতিক দলের প্রাক্তন নেতারা। আমার কথাটা যারা রাজনীতি করেন তাদের কাছে খারাপ লাগতে পারে, দুঃখিত, মাপ চাই। আচ্ছা ঠিক আছে রহিম ভাই, ঘরের মধ্যে গণতন্ত্র চর্চা করবেন না, জাতির গণতন্ত্র শিখাবেন। সরি, একদম একদম এক্সট্রিমলি সরি, জোড়াতে মাপ চাই। আচ্ছা ঠিক আছে রহিম ভাই, রহিম ভাই, আমরা এই বিষয় নিয়ে আমরা পরে আবার অন্যদিন আরো বড় আকারে আলোচনা করব, কারণ এটা আমরা প্রতিটা সংকট নিয়ে না, তবে তার এই উচ্চ কণ্ঠ কিন্তু কাজে লাগবে। না না, দাউদ ভাই, আমি একটা মিনিট নেতা ভাইকে একটা কথা বলতে চাই।
বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডাকসুর নির্বাচন দিয়েছিলেন। মাহমুদুর রহমান মান্না বিপি হয়েছিলেন, উনি কারচুপি করেন নাই। বাংলাদেশের ইতিহাসে জাতীয়তাবাদী ছাত্র দলের 2টা কাউন্সিল সারা বাংলাদেশের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছে। প্রথম কমিটিটা ছিল কি, কলিমুল্লাহ স্যার বলতে পারবেন, জালাল আহমেদ সভাপতি, সেক্রেটারি মাহবুবুল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক সানাউল হক নিরু। বাবলু ভাই মারা গেছেন। জালাল আহমেদ হলো বাবলু ভাই এবং নিরু ভাইয়ের আপন ভগ্নিপতি। নিরু ভাই এবং বাবলু ভাই হলেন সহোদর। কেন নিরু ভাই 1991 এর পরে আর বিএনপির রাজনীতি করতে পারে নাই? কেউ উত্তর দিতে পারবেন? 1991 পরে স্বৈরাচার এরশাদের অধীনে যদি ডাকসুর নির্বাচন হয়, সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে যদি ডাকসুর নির্বাচন হয়, কেন আমানুল্লাহ আমান্না পরবর্তীতে ডাকসুর নির্বাচন করতে দেয় নাই? আমার বিএনপির নেতা ভাইকে উত্তর দিতে পারবেন? যদি গণতান্ত্রিক প্রক্রিয়া নেতা নির্বাচিত হতে পারত। রহিম ভাই, আমরা পরে এই বিষয় নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব, খুব তাড়াতাড়ি আমরা একটা অনুষ্ঠান করব এই বিষয়গুলো নিয়ে। শুনেন, দরকার হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রথম মহাসচিব মেজর জেনারেল সালাম সাহেবরা বলছিল বাংলাদেশে 1000 লোক মেরে ফেলতে হবে। আচ্ছা রহিম ভাই, আমরা এই বিষয়টা আলোচনাটা ভিন্ন দিকে যাচ্ছে।